দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সার্জিসের গাড়ি বহরে সিলেটের গোলাপগঞ্জে আবারও হামলা করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে দৌড়ে যাচ্ছে সার্জিসের গাড়ি বহরের দিকে। সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলমকে বহন করা গাড়িতে হামলা হয়েছে। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। শহীদ পরিবারের সাথে দেখা করে বেরো আসতেছিলাম, ছাত্র দলের সন্ত্রাসীরা আবারও 20-30 জন তারা জিয়ার সৈনিক এক হও এই স্লোগান দিয়ে আমাদের গাড়িতে রড ছুঁড়ে মারে, ইট ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে মারে। এই জিয়ার সৈনিকরা মানে দুঃখজনক, এগুলো আমরা বলতে চাই না। আসলে আবারও এনসিপিকে ডলা দিয়েছে সেই এলাকার ছাত্র দলের নেতাকর্মীরা। এনসিপির এই টুকাইগুলা মার খাচ্ছে, এটা দেখে ভালো লাগতেছে এবং ভালো লাগার কথা। অল্পের জন্য বাইচা গেছে, অল্পের জন্য যেখানেই যাচ্ছে সেখানেই মারার জন্য চেষ্টা করা হচ্ছে। মানে দেশটাতে কি শুরু হইল? এরা কারা? ছাত্রদল নাকি ছাত্রলীগ? এনসিপি পাইলেই ধোলানোর চেষ্টা করতেছে। বিশেষ করে সার্জিস নাসুর পাটোয়ারিকে দেখলে মনে হয় এক শ্রেণীর মানুষের শরীরে উত্তপ্ত হয় ব্লাড। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমি জানি না আসলে আপনাদের নির্দেশনা কি, কিন্তু ওইখানে তো অনেক বড় একটা ফোর্স ছিল আপনাদের। আমি ইভেন দেখলাম এপিবিএম এর ডেভেলপমেন্ট ছিল, তারপরেও যেভাবে হামলা হয়েছে পিছনের গ্লাসটা সব ভেঙে গেছে আমার গাড়ি। তো এরকম যদি হামলা হয় তাহলে তো আপনাদের শুধু থাকার কোনো প্রয়োজন নেই। অল্পের জন্য বাইচা গেছে, অল্পের জন্য যেখানেই যাচ্ছে সেখানেই মারার জন্য চেষ্টা করা হচ্ছে। মানে দেশটাতে কি শুরু হইল? এরা কারা? ছাত্রদল নাকি ছাত্রলীগ? এনসিপি পাইলেই ধোলানোর চেষ্টা করতেছে। বিশেষ করে সার্জিস নাসুর পাটোয়ারিকে দেখলে মনে হয় এক শ্রেণীর মানুষের শরীরে উত্তপ্ত হয় ব্লাড। কি রাগ করলা? তবে আমি করছি। মূল ঘটনা বলছি। গোলাপগঞ্জের ঘটনার আগে আমার আগের ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন না। আমরা আওয়ামী লীগ সরকারের সময়ও ক্রিটিসিজম করে ভিডিও বানাইতাম। এর যে রেজাল্ট, অনেক বছর দেশে ঢুকতে পারে নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে, কখনো কোনো ভিডিওতে ফেক কপিরাইট স্ট্রাইক দিয়া ভিডিও ডাউন করা হয় নাই। কিন্তু আমি নাহিদ, সার্জিস, নাসিরদেরকে নিয়ে যে ভিডিওটা বানাইলাম, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন না কেন? আমি জানি যে কেন পাচ্ছেন না। এনসিপির পক্ষ থেকে তাদের যে বট বাহিনী আছে অথবা ভাড়াটের টিম আছে, তারা আমার পেজের উপরে আমার ভিডিওর উপরে ফেক কপিরাইট স্ট্রাইক মারছে 5টা-6টা ভিডিওতে। এখন এটা যে বানাইতেছি, এটা আপনি কতক্ষণ দেখতে পারেন জানি না, ঠিক আছে? কারণ সমালোচনা কেউ নিতে পারে না। আচ্ছা ভাই, আমরা কি কোনো বানায় কথা বলতেছি? আমরা আগেও কথা বলছি, এখনো কথা বলতেছি। হয়তো অন্যভাবে ডিস্টার্বেন্স করা হচ্ছে না, কিন্তু ভিডিও বানাইলে ভিডিওর উপর কপিরাইট স্ট্রাইক দেওয়া হচ্ছে। আমি এনসিপির ভাইদেরকে বলবো, যারা আছেন, আইডি লুকাই এগুলো না করে যদি মাইকা দুধ পিয়া থাকেন, তাহলে সরাসরি প্রকাশ্যে এসে বলেন যে তুই আর ভিডিও বানাবি না। তাহলে আমরা বুঝবো যে আপনাদের কলিজা কত বড়, ঠিক আছে? এই গুপ্ত অবস্থা অনেক কিছু করা যায়। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গোলাপগঞ্জ। এই মুহূর্তে মাত্র 24 থেকে 48 ঘন্টার ব্যবধানে গোলাপগঞ্জে ঘটে গেছে আরেকটা ঘটনা। গোলাপগঞ্জের আপনার যে কি বলা হয় যে একটা এরিয়া, প্রেক্ষাপট হচ্ছে এনসিপির নেতারা গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। গাড়িবহর লক্ষ্য করে ইট, পাটকেল, বোতল নিক্ষেপ করা হয়। এতে সার্জিস আলমের গাড়ির পেছনের কাজ ভেঙে যায়, সাথে আরো কয়েকটা। এমনকি উচ্ছ্বসিত জনতা নাকি এরা ছাত্রলীগ নাকি ছাত্রদল, যদিও সার্জিস আলম স্ট্যাটাস দিয়েছে এরা ছাত্রদল। এমনকি বলছে তারিক জিয়া কি শেখ হাসিনা হতে চাচ্ছেন? সার্জিস তার স্ট্যাটাসে লিখছে 24 ঘন্টার ব্যবধানে আবারও হামলা। তো তারিক জিয়া কি শেখ হাসিনা হতে চাচ্ছেন? অর্থাৎ এনসিপি মনে করতেছে এই ঘটনাটা সরকারের নির্দেশে অথবা ব্যাকআপ দিয়া এই এনসিপি যেখানেই যাচ্ছে এই মুহূর্তে শীর্ষ নেতারা তাদের উপর হামলার ঘটনা ঘটানো হচ্ছে। তো কমেন্ট যদি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ খুশি হচ্ছে। কিন্তু কেন, আসলে এটা আমি নিজেও বুঝতেছি না। পরে গোলাপগঞ্জের 5 মাইল এলাকায় দ্বিতীয় দফায় হামলার চেষ্টা করা হয়েছে বলে সার্জিস আলম অভিযোগ করেছে। সেখানে চাপাতি, রড, দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক গাড়ির উপর আক্রমণের চেষ্টা করে। হামলায় তাদের আরো কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে সংরক্ষিত নারী আসনের যিনি এমপি সাহেবা আছেন মাহমুদা আলম মিতু ও অন্যান্য নেতাদের আপনার লক্ষ্যবস্তু ছিল।
সার্জিস আলম এবং এনসিপি অভিযোগ করছে যে হামলাটি বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীরা চালিয়েছে। তবে ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এমন কোনো ঘটনার সাথে সম্পৃক্ত নয়। পুলিশ বলছেন যে ঘটনা ঘটছে সত্যি, তবে এনসিপি নেতাদেরকে নিরাপদে তারা সেই এলাকা থেকে বের করে দিয়েছেন এবং কি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এখন এই যে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল হুট করে, এনসিপি নিজেরাই এখন মবের শিকার হচ্ছে। আবার আমরা যখন ভিডিও বানাচ্ছি সমালোচনা করলেই ফেক কপিরাইট স্ট্রাইক দিয়া আমাদেরকে বন্ধ করার চেষ্টা চলছে, মুখ এবং ভিডিও, বা যেটা বাস্তবটা তো বলতে হবে। গতকালকে সার্জিস আলম একটা বক্তব্যে বলছিল যে জুলাই আন্দোলনের ইস্যু নিয়ে কি প্রসঙ্গ পট করে বলে বসলো কি বিএনপির কবর রচিত হবে যদি জুলাই আন্দোলনের কোনো যে সনদ আছে ওটার ব্যাপারে যদি কোনো রকম রিয়াকশন বা বিএনপি সেটা পাস না করায় 70% জনগণের মতামত। কিন্তু এই ধরনের বক্তব্য যখন দেয়, কোন দল তাদের জায়গা থেকে মেনে নিবে? এনসিপির মতো ছোট একটা দল তারা যদি এরকম রিয়াকশন দেয়, তাহলে এই বড় দলগুলোর কর্মীরা কি ধরনের রিয়াকশন দিবে? এমনকি তারা এটা নিয়ে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ রাজু ভাস্কর্য থেকে অনেক জায়গায় ডাক দিচ্ছে। মজার বিষয় হচ্ছে সেখানে এখন জনগণ কানেক্ট হচ্ছে না। কেন? কারণ হচ্ছে কি আপনি 3 দিন পরে যখন যেই সরকারি বসবে এই সরকারের সাথে গুতাগুতি করবেন, আপনার মুখের ভাষার ব্যালেন্স থাকবে না, তখন বুঝতে হবে যে ঝামেলা তৈরি হবে। অপরদিকে নাসির পাটোয়ারি আজকের ঘটনা পরে বলতেছে এখন থেকে আমি চুপ, আর কোনো কথা বলবো না। দেখেন, কথা বলতে হবে, তবে ওই রকম কথা না যে এরকম কথা বলে রাজনৈতিকভাবে অন্য দল বা নেতা তারা আহত হন আর তাদের নেতাকর্মীরা এটাতে মনক্ষুণ্ণতা হয়। তো পারলে এটার মধ্যে মাইরা দিয়েন, অ্যান্ড্রিউ লুকাস দিয়া বা লুকাসের মা কুকাস দিয়া মাইরেন ভাই, মারতেই পারবেন, কারণ বট বাহিনী দিয়ে সব সম্ভব। আমি জানি না কারা এই কাজটা করতেছেন, বাট 100% যেহেতু এনসিপি নিয়ে সমালোচনা করে ভিডিও বানাচ্ছি, তাদের টিম এই কাজটা করতেছে। মেইলও আসছে আমার কাছে। ছবিটা হইলো আর কি তারেক রহমানের শেখ হাসিনার স্বৈরাচারের পথে হাঁটার চিহ্ন। তারেক রহমান যে শেখ হাসিনার পথে হাঁটতেছে এটা হলো ওইটার চিহ্ন। সে ছাত্র দলকে আরেকটা যে সন্ত্রাসী বাহিনী বানাইতেছে এটা হলো এটা চিহ্ন আর কি। এই ঘটনা কি আপনারা তো বের হচ্ছিলেন, সবকিছু ঠিকঠাক ছিল? কোনো কিছু না, আমরা তো শহীদ পরিবারের সাথে দেখা করতে গেছি। শহীদ পরিবারের সাথে দেখা করে বেরো আসতেছিলাম। ছাত্র দলের সন্ত্রাসীরা আবারও 20-30 জন তারা জিয়ার সৈনিক এক হও এই স্লোগান দিয়ে আমাদের গাড়িতে রড ছুঁড়ে মারে, ইট ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে মারে। এই জিয়ার সৈনিকরা মানে দুঃখজনক, এগুলো আমরা বলতে চাই না আসলে। এরা 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারে নাই। আজকে সব সৈনিক একদম খাড়ায় গেছে, এক একজন সবগুলা চুল খাড়ায় গেছে। এখন পারলে শেখ হাসিনাকে সরাইতি, তখন তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। আজকে একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছি, ওইখানে তুই জিয়ার সৈনিকের হ্যাডাম দেখাইতে গেছিস। এই হ্যাডাম এতদিন দেখাইতি তোরা। তো তারেক রহমান আসলে কি চাইতেছে, উপরে উপরে ঢং ধরে অভিনয় করে ভিতরে ভিতরে ছাত্রদলকে যদি সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করে এইরকম হামলা করতে চায়। একটা কি মারছে হয়, ইট দিয়ে মারছে অথবা রড দিয়ে মেরে এটা ভাঙছে। ভাঙার পরে এখানে তো পুরো গাড়ি এখন ওপেন। দ্বিতীয় আরেকটা ইট যদি মারতো, এখানে আমরা 6 জন ছিলাম, সংসদ সদস্য ছিল, আমি নিজেও ছিলাম। 6 জনের যে কাউকে যদি আরেকটা ইট এসে লাগতো, লোকটা তো সাথে স্পট ডেড হইতো। তাহলে শেখ হাসিনার মতো করে তারেক রহমান এখন ছাত্রদলকে খুনি বাহিনী বানাইতে চায় কিনা এটা তারেক রহমান সরাসরি বলুক। যদি বাহিনী বানাইতে তারেক রহমান ঘোষণা দিক, আমরা তাহলে ওইভাবে প্রস্তুতি নিব। আমরা তো ভাবি নাই যে ছাত্রদলকে তারেক রহমান এইভাবে সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করবে। আমাদেরকে ওই প্রোটেকশন নিয়ে চলতে হবে। আজকে পুলিশি প্রোটেকশনের মধ্যেই তো হামলা হলো। পুলিশ তো এখানে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখছে, আর কিছুই না। সামনে পুলিশের 1-2 গাড়ি থাকে, পিছনে 1-2 গাড়ি থাকে, আবার 50 জন পুলিশ দাঁড়ায় থাকে, সবাই নাটক দেখে। এই যে এরা ইট ছুটতেছে, এরা যে রড দিয়ে হামলা করতেছে, চাপাতি দিয়ে হামলা করতেছে, একজনকে তো বাধা দিতে হবে। কোনো বাধা দেওয়ার কোনো নাম নাই। আপনারা দেখছেন আমাদের এক ভাই আলিফ, 18 বছর একটা ছেলে, চোখটা রড দিয়ে আঘাত করে চোখটা পর্যন্ত নষ্ট করে দিছে। এখন পর্যন্ত একটাকে হবিগঞ্জে গ্রেফতার করা হয় নাই। তাহলে এই পুলিশ হইলো এখন বাংলাদেশের পুলিশ না, এটা হচ্ছে তারেক রহমানের পেটুয়া পুলিশ। এখানে ওই পুলিশের ওই একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক সে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব, আমরা আমাদের রাজনীতি ঠিক করবো যে কিভাবে রাজনীতি করা লাগে। এখন তো আসলে আপনারা কানাই কেটে যাওয়ার কথা ছিল, সেটি আসলে কি হবে? এটা আমরা আমাদের জায়গা থেকে এখন একসাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে জানাবো। কিন্তু তারা এই অবস্থায় আসলে কানাই কেটে যাওয়ার সুযোগ আছে কিনা? না, তাহলে দেখেন আপনি, আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রোগ্রামটা করতে চাই। তারেক রহমানের ছাত্র দলের বিএনপি সন্ত্রাসীগুলো প্রোগ্রামটা করতে দিতেছে না। তাহলে আমরা তাদের বিরুদ্ধে কতটুকু কথা বলবো এটা কি তারা ঠিক করে দিবে? বিরোধী দল কি কথা বলবে তারা ঠিক করবে? তারা আমাদের বিরুদ্ধে কথা বলুক, আমাদের কথা যদি অযৌক্তিক হয় জনগণ আমাদেরকে বয়কট করবে। কিন্তু তারা তা না করে সন্ত্রাসী এবং এই ধরনের স্বৈরাচারী পথ তারা বেছে নিতেছে আমাদেরকে দমন করার জন্য, রক্তাক্ত করার জন্য। সিলেটে আবারও এনসিপিকে ডলা দিয়েছে সেই এলাকার ছাত্র দলের নেতাকর্মীরা। তবে এবারের ডলা অর্থাৎ আজকের ডলা তাদের শরীরের উপর দিয়ে যায়নি, গিয়েছে তাদের গাড়ির উপর দিয়ে। দেখেন, একটা জঙ্গি অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ ভেবেছিল নতুন একটা রাজনৈতিক শক্তি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, নতুন একটা রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে যাবে। কিন্তু এই এনসিপি রাজাকারের বাচ্চারা, এরা যে জামাতের
একটা পার্ট, একটা অর্গান, এটা যখন প্রমাণ হলো, বাংলাদেশের মানুষ তখনই কিন্তু ক্ষুব্ধ হয়েছিল। তখন এই এনসিপির চোর বাটপারদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল। দিন যত আগাচ্ছে, সময় যত বাড়তেছে, এই ফকিন্নির বাচ্চারা, এই টকায়ের বাচ্চারা বাংলাদেশের মানুষের কাছে ঘৃণার পাত্র হয়েছে। এনসিপির এই ফকিন্নির ছেলেমেয়েরা, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এদের পোশাক আশাক আগের গুলা দেখেন, এখনকার গুলা দেখেন। এরা এখন দামি দামি গাড়ি ব্যবহার করে, আলফার্ড, প্রাডো। এই টাকাগুলা কোত্থেকে আসে ভাই? এই টাকার উৎস কি? এই টাকার উৎস চুরি, বাটপারি, ডাকাতি, চাঁদাবাজি, সচিবালয় কেন্দ্রিক বাণিজ্য, চাকরি বাণিজ্য, ট্রান্সফার, প্রমোশন, এগুলা করে তো কামিয়েছে, তাই না? টেন্ডারবাজি অনেকেই করেছে। যারা আবার স্মার্ট ধান্দাবাজ, হাসনাত আব্দুল্লাহর মতো, তারা আবার এইসব টেন্ডারবাজির মধ্যে ছিল না। ফোন করলে ট্রান্সফার, প্রমোশন, এসপি, ডিসি, এগুলা করেই মোটামুটি ভালো অঙ্কের টাকা পয়সা কামিয়েছে। অনেকেই দামি দামি গাড়ি ব্যবহার করে। সেই গাড়িগুলা নিয়ে সিলেটে গিয়েছিল, সিলেটে একদম ভাঙা মার খেয়েছে প্রথম। এরপর আজকে তাদের গাড়ির বেহাল দশা বানিয়ে ফেলেছে। সার্জিসের গাড়িটা দেখেন কিভাবে ভেঙে দিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। এরপর নাসিরউদ্দিন পাটোয়ারি মিডিয়ার সামনে এসে কষ্ট পাচ্ছে, কোন একটা ছেলের চোখ উপড়ে ফেলেছে ছাত্রদল, সার্জিসের গাড়ি ভেঙেছে, এখন থেকে সে আর কথা বলবে না। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখবো। সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলা ভাঙচুর করেছে। আমরা সেখানে রওনা দিচ্ছি। তো বাবা নাসিরউদ্দিন পাটোয়ারি, তুমি কথা বলবা না, ঠিক আছে, কিন্তু এত দিন যে কথাগুলা বলেছো, আগের কথাগুলা যে বলেছো, এই কথাগুলার প্রতিদান তোমাকে পেতে হবে না? তুমি তো তারেক রহমানকে যাচ্ছে তাই গালিগালাজ করেছো। আমরা তো তারেক রহমানের বিরোধী দল, আমরা তাকে গালিমন্দ করব, সমস্যা নাই। কিন্তু তোমরা তো একই জোটের, তোমরা তো একসাথে জঙ্গি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছো, একসাথে জঙ্গি অভ্যুত্থান সফল করেছো, তোমরা একে অন্যের ভাই। তবে তোমরা এগুলা কেন করো? ছাত্রদল কেন তোমাদেরকে পেটাবে? তুমি বা কেন বিএনপির প্রধানকে নিয়ে বাজে কথা বলবা, জাইমা রহমানকে নিয়ে বাজে কথা বলবা, জবাইদা রহমানকে নিয়ে বাজে কথা বলবা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে কথা বলবা? এটা তো তোমাদের মুখে মানায় না। দেখেন, গত 3 দিন থেকে সিলেটে যা যা নাটক দেখেছেন, সার্জিসের মার খাওয়া, নাসিরউদ্দিন পাটোয়ারির মার খাওয়া, পরবর্তীতে সেখানে হাসনাত আব্দুল্লাহর যোগদান, নাহিদ ইসলামের বিভিন্ন ধরনের নাটক, এই সব নাটকের একটা মাত্রই কারণ, বিগত কয়েক সপ্তাহে বাংলাদেশে বৃহৎ কতগুলা ইস্যু হয়েছে, যে ইস্যুগুলাতে আমাদের নজর দেওয়া দরকার ছিল, আমাদের কথা বলা প্রয়োজন ছিল, কিন্তু আমরা অনেকেই ভুলে গেছি। দেশীয় যে ইস্যুগুলা, জামাতের এমপির ভিডিও ভাইরাল হলো, মেয়ে নিয়ে হোটেলে ধরা খেলো। বিএনপির এক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সম্ভবত ঠাকুরগাঁওয়ের, তার ভিডিও ভাইরাল হলো, ওইটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো। 2 দিন আগে ছাত্র শিবিরের এবি জুবায়ের হিজড়ার সাথে আকাম করলো। এগুলো হলো দেশীয় ইস্যু। কিন্তু এই দেশীয় ইস্যুর আড়ালে আরো অনেকগুলা দেশ বিক্রির কাজ করে ফেলেছে জামাত বিএনপি। দেশ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে জামাত বিএনপি, বাংলাদেশের মানুষের গলায় চাপ দিয়ে ধরে। কয়েকটা সংবাদের শিরোনাম আপনারা দেখেন, আমি পরে শোনাই, এরপর আপনারাই বুঝবেন যে কিভাবে বৃহৎ ইস্যুগুলাকে ধামাচাপা দিয়ে এই সরকার ম্যাচ খেলতেছে। অর্থাৎ এই যে এনসিপি কে ছাত্রদল পেটাচ্ছে, এটা একটা নাটকীয় ম্যাচ, অর্থাৎ তারা সমঝোতার ম্যাচ খেলতেছে। মানে তোমরা আমাদেরকে পেটাও, এই ইস্যুগুলা মিডিয়াতে আসুক, ফোকাস হোক, বাকি ইস্যুগুলা ধামাচাপা পড়ে যাক। স্ক্রিনের ছবিগুলা দেখেন। শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিচালনায় মার্কিন প্রতিষ্ঠানের আগ্রহ। যুক্তরাষ্ট্র থেকে 13 বছরের এলএনজি আমদানিতে সরকারের নীতিগত অনুমোদন। চড়া দামে যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে 8 লাখ টন গম। চরম গ্যাস সংকটে শিল্প কারখানা 3 গুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের। গ্যাস সংকট, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পর ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা কারখানার উৎপাদন ধরে রাখতে এত দামে মালয়েশিয়ার গ্যাস কিনতে আগ্রহী নন। শুধু মে মাসে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে 26,000 কোটি টাকা। এই যে আন্তর্জাতিক ইস্যুগুলো দেখলেন, গ্যাসের ব্যাপক সংকট বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশে যারা গ্যাসে রান্না করেন ঢাকা শহরে, তারা জানেন গ্যাসের কি সংকট। গ্যাস পাওয়া যাচ্ছে না, রান্নার চুলা জ্বলছে না, গ্যাসের অভাবে শিল্প কারখানা বন্ধ, উৎপাদন বন্ধ। তারপর আবার অতিরিক্ত দামে, অর্থাৎ চুক্তির থেকেও বেশি দামে গম কিনতে হবে। একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে 13 বছরের জন্য বাংলাদেশের গ্যাসের যে বিষয়টা, ওইটা ওই প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দিয়েছে। টাকার অভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা ছিল আশুলিয়া থেকে, ওইটার কাজ বন্ধ হয়ে গিয়েছে। নানাবিধ সমস্যা, মানে প্রত্যেকটা সমস্যায় জর্জরিত সরকার, এবং প্রতিদিন ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে, যেটার পরিমাণ শুধুমাত্র মে মাসে 26,000 কোটি টাকা, যেটা সর্বমোট দাঁড়িয়েছে প্রায় 60,000 কোটি টাকা। এই ইস্যুগুলাকে ধামাচাপা দেওয়ার জন্য নাটকীয় একটা ম্যাচের আয়োজন করা হয়েছে। এনসিপি বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে জামাতের সাথে এক হয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। বিএনপি এই নাটক সাজিয়েছে যাতে করে আন্তর্জাতিক এই ইস্যুগুলাকে ধামাচাপা দেওয়া যায়। কিন্তু বাংলাদেশের মানুষ তো গর্ধব না, বাংলাদেশের মানুষ তো বোঝে কোনটা পাতানো ম্যাচ, কোনটা সঠিক ম্যাচ।
তবে এখানে একটা বিষয় মানতে হবে, এনসিপির এই টোকাইগুলা মার খাচ্ছে, এটা দেখে ভালো লাগতেছে এবং ভালো লাগার কথা। এখন অনেকে বলতে পারেন পাতানো ম্যাচ, আমিও মানি এটা পাতানো ম্যাচ, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ছাত্র দল যারা করে এরা হচ্ছে গিয়ে এক একটা থার্ড ক্লাস বস্তি টাইপের ছেলে মেয়ে, যারা বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ের ছাত্রদল করে। এরা ম্যাক্সিমাম নেশাগ্রস্ত, মাদকাসক্ত, এরা ম্যাক্সিমাম ডেন্ডিগুর। এদের চেহারা দেখলে বুঝবেন, এদের আচার আচরণ দেখলে বুঝবেন, এদের কথা বলার ধরন দেখলে বুঝবেন। নারায়ণগঞ্জের জাকির খানকে দেখলে যদি আপনারা না বুঝেন কারা সাবেক ছাত্রদলের নেতা ছিল, কারা রানিং ছাত্রদল করে, তাহলে আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। প্রত্যেকটা টিমেই 11 জনের একটা টিমে বেপরোয়া 2 থেকে 3 জন ব্যাটসম্যান কিংবা বলার থাকে। ক্যাপ্টেন যতই তাদেরকে বারণ করুক যে ফুল টস দিস না কিংবা স্লটের ডেলিভারি দিস না, তারপরেও উইকেটের লোভে অতিরিক্ত হিরোইজম দেখাতে গিয়ে ওই বলার দেখবেন শর্ট বল দেবে, স্লটে দেবে, ফুল টস দেবে, দিয়ে বেধরক মার খাবে। আবার অনেক ব্যাটসম্যান আছে পুল করতে গিয়ে কট বিহাইন্ড হবে। এগুলা থাকে প্রত্যেকটা দলে, এই ধরনের বেপরোয়া টাইপের ব্যাটসম্যান বলার থাকে। আর ছাত্র দল এমন একটা সংগঠন, এই সংগঠনের আপাদমস্তক বিশেষ করে জেলা এবং উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা বেপরোয়া। এরা কি করে কি বলে নিজেরাও জানে না। এরা হিরো সাজার জন্য, হিরোইজম দেখাতে গিয়ে দেখবেন এই এনসিপির টোকাইদেরকে বেধরক উত্তম মধ্যম দিয়েছে। সুতরাং যতই পাতানো ম্যাচ হোক, শীর্ষ পর্যায়ের নেতৃত্ব অর্থাৎ কর্তৃপক্ষ যতই তাদেরকে বলুক এটা পাতানো ম্যাচ, কিন্তু হিরোইজম দেখাতে গিয়ে এই ধরনের অনেকগুলো ব্যাটসম্যান বলার থাকবে, ছাত্র দলে আছে, তারা একদম ভেঙে দিবে এবং সেটা ভেঙে দিয়েছে। আজকে গাড়িতে হামলা হয়েছে, এই পাতানো ম্যাচ যতদিন চলমান থাকবে, নেক্সট হয়তো হাসনাত আব্দুল্লাহ খাবে, হয়তো নাহিদ ইসলাম খাবে, চলবে। এই খেলা চলতেছে বাংলাদেশের বৃহৎ ইস্যুগুলাকে ধামাচাপা দেওয়ার জন্য, কিন্তু খেলার মধ্যে যে আক্রান্ত হচ্ছে এটা দেখে ভালো লাগতেছে। মানুষ মার খেলে সেটা নিয়ে মজা করতে নেয়, কিন্তু যারা দেশদ্রোহী গাদ্দার টোকাই এরা মার খেলে বাংলাদেশের মানুষ খুশি হয়। এটা কোনো ভায়োলেন্স না, এটাই বাস্তবতা। টেপা তারেক বাংলাদেশকে পশ্চিমাদের কাছে বেচা দিছে, এটা যদি না বোঝেন তাহলে আর কিছু বলার না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।